নমস্কার। ইউইউপিটিডব্লিউএস এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় শিখন প্রক্রিয়া ও শিখনের অর্থবোধ, আন্ডারস্ট্যান্ডিং লার্নিং অ্যান্ড লার্নিং প্রসেস। আশা করছি আপনারা সবাই আজকের পাঠ্যসূচি অর্থাৎ পাঠ্য এককটি পেয়েছেন। আমরা আজকের এই এককটিকে আলোচনার সুবিধার্থে 3টি উপ এককে ভাগ করে নেব। আমরা শিখন সম্পর্কে ইতিপূর্বে একদিন আলোচনা করেছিলাম। সেই শিখন প্রক্রিয়াটি আরেকবার একটু মনে করে নেব। শিখনের উদ্দেশ্য, শিখন প্রক্রিয়া অর্থাৎ শিখনের অর্থ এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করব এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিখনের অর্থবোধ। সেখানে আমরা থর্নডাইক, প্যাভলভ এবং সক্রিয় অনুবর্তন এগুলি আলোচনা করব। শিখন শব্দটির মধ্যে শেখা কথাটি রয়েছে। আমরা প্রত্যেকেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বহু বিষয় শিখি, অর্থাৎ শিখন হল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। যেমন ধরুন, আমরা ছোটবেলায় যখন সাইকেল চালানো শিখছিলাম, তখন আমরা সাইকেল চালানোর সময় কি হতো, প্রথম শুরুর সময়টা আমরা বারবার পড়ে যেতাম, আবার উঠতাম, আবার পড়ে যেতাম। এইভাবে বারবার পড়ে যাওয়া এবং উঠে সাইকেল চালানোর মধ্য দিয়ে একটা সময় দেখা যেত কি যে আমরা সাইকেল চালানোটা শিখে গেছি। কিংবা ধরুন, শিশু যখন প্রথম অক্ষর চেনে, অ, আ, ক, খ, ABCD এগুলো যখন প্রথম শিখতে শুরু করে, তখন কি শিশু প্রথমেই লিখতে পারে না তো। তখন শিশু প্রথমে অক্ষরগুলো চেনে, কোনটা অ, কোনটা আ, কোনটা এ, কোনটা বি, এইভাবে চিনতে 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 তারপরে একটা সময় সে লিখতে পেরে যায়, লেখাটা তার আয়ত্তের মধ্যে চলে আসে। অথবা ধরুন না, যখন আমরা অঙ্ক শিখি, আমরা কি প্রথমেই একেবারে সরল করা শিখতে পারি না তো। আমরা প্রথমে যোগ শিখি, বিয়োগ শিখি, গুণ শিখি, ভাগ শিখি, তারপরে এগুলো শিখে নেওয়ার পরে আমরা আস্তে আস্তে সেগুলোকে সরল করার মধ্যে অ্যাপ্লাই করতে পারি। তার মানে কি হচ্ছে, আমরা দেখছি যে আমরা ধাপে 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 একটা একটা করে শিখতে পারি। তো এই যে উদাহরণগুলো আমি দিলাম এখন, এই প্রত্যেকটা উদাহরণের মধ্যেই আমরা কিন্তু কিছু না কিছু শেখার কথা বলছি। আসলে দেখা যায় কি, আমরা প্রত্যেকেই কিছু না কিছু শিখতে শিখতেই বড় হয়েছি এবং এখনো কিন্তু আমরা নিরন্তর শিখে চলেছি। তাই আমরা বলতে পারি শিখন একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। এবার আসি আমরা শিখনের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে। প্রথমেই বললাম শিখন একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। 2, শিখন একটি অভিজ্ঞতালব্ধ প্রক্রিয়া। শিখন একটি ব্যক্তিকে পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানে সহায়তা করে। শিখন হলো আচরণের পরিবর্তন। শিখন আচরণের পরিবর্তন, যা কিনা তার জন্মলগ্ন থেকে প্রাপ্ত অভিজ্ঞতা সমূহ এবং প্রশিক্ষণের দ্বারা নিয়মিত পরিবর্তিত হয়। এবং শিখনে ব্যক্তির আগ্রহ ও মনোযোগের প্রয়োজন হয়। যেমন ধরুন, আমরা যদি বাচ্চাকে যদি আমরা এই যে আমরা স্কুলে প্রতিদিন কি দেখি, বাচ্চাকে ধরুন, ছোট বাচ্চাকে যখন অঙ্ক শেখাতে যাই, প্রথমে যদি গিয়েই তাকে আমরা অঙ্কের কথা বলি যে চলো আজকে এই অঙ্কটা করব, সেই জিনিসটা তো সে শিখতে চায় না, বা সব বাচ্চা সাধারণত সেই সময় অঙ্কটা যে শিখবো এই মানসিকতা নিয়ে তৈরি হয় না। তখন আমরা কি করি, আমরা সে যাতে অঙ্কটা শিখতে চায়, অঙ্কটা করতে চায়, তার জন্য তার আগ্রহ জাগানোর জন্য, তার মনোযোগটা আকর্ষণ করার জন্য আমরা কিছু না কিছু করি। তো তার মানে কি, শিখনে ব্যক্তির আগ্রহ এবং মনোযোগের প্রয়োজন হয়। এবার শিখন
হলো এক প্রকার বিকাশের প্রক্রিয়া। আবার বলছি, শিখন হচ্ছে এক প্রকার বিকাশের প্রক্রিয়া, যা কতকগুলি বিষয়ের ওপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর নির্ভর করে? প্রেষণা অর্থাৎ মোটিভেশন, শিক্ষার্থীর চাহিদা, শিক্ষার্থীর মনোযোগ ও আগ্রহ, শিক্ষার্থীর অনুশীলন, সে বারবার চেষ্টা করবে, এবং সমস্যা আর পরিণমন। এই বিষয়গুলির ওপর কিন্তু শিখন প্রক্রিয়াটা নির্ভর করে। তাই বলা যেতে পারে যে শিখন হলো একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি কিন্তু বেশ জটিল প্রক্রিয়া। এটা প্রক্রিয়া, পরিণতি কিন্তু নয়। তাহলে শিখন একটি প্রক্রিয়া, একটি জটিল প্রক্রিয়া, কিন্তু পরিণতি নয়। শিখনের অন্যান্য কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে বলছি। শিখন প্রক্রিয়া ব্যক্তির আত্মসক্রিয়তাকে জাগিয়ে তোলে। শিখন সবসময়ই কোনো না কোনো ব্যক্তির যে চাহিদা, সেই চাহিদাকে পরিতৃপ্ত করে। শিখন ব্যক্তির কর্মধারার ক্ষেত্রে পরিবর্তন আনে, এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শিখন হলো একটি সর্বজনীন এবং ধারাবাহিক প্রক্রিয়া। শিখন হলো একটি সর্বজনীন এবং ধারাবাহিক প্রক্রিয়া। আর শিখন হলো উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। আমরা কেন শিখছি? একটা নির্দিষ্ট উদ্দেশ্যের অভিমুখে গমন হচ্ছে শিখন। এবার আসি আমরা শিখনের উদ্দেশ্য সম্পর্কে। শিখনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সুনির্দিষ্ট জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি ও আচরণের ইতিবাচক পরিবর্তন সাধন করা, এবং তাদের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটানো। শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতা অর্জন, তার মানে কি? শিক্ষার্থী শিখনের মধ্য দিয়ে নতুন নতুন, প্রতিনিয়ত নতুন নতুন তথ্য, তত্ত্ব এবং বাস্তব জীবনের দক্ষতাকে আয়ত্ত করবে। শিখনের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো শিখনের মধ্য দিয়ে শিক্ষার্থীর আচরণের পরিবর্তন হবে, শিক্ষার্থীর ইতিবাচক ও উন্নত আচরণ বা চারিত্রিক বৈশিষ্ট্য অর্জনে সহায়তা করা। 3 নম্বর, চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ। 4 নম্বর কি? শিক্ষার্থীর সামাজিকীকরণ। শিক্ষার্থী যত শিখবে, সে সামাজিক রীতিনীতি, তার সামাজিক মূল্যবোধ এবং সমাজের প্রতিটি মানুষের সঙ্গে তার পারস্পরিক যোগাযোগের দক্ষতা বৃদ্ধি হবে। শিখনের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো সমস্যার সমাধান। বাস্তব জীবনে যেসব সমস্যাগুলো আসবে, সে কিন্তু শিখনের মধ্য দিয়ে সে সেই সমস্যার মোকাবিলা করতে পারবে। শিখনের লক্ষ্য নির্ধারণ এবং পরিমাপ। শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য, অর্থাৎ তার লার্নিং অবজেক্টিভস, এগুলোকে স্পষ্ট করা, যা ভবিষ্যতে তার পরিমাপযোগ্য ফলাফলে রূপান্তরিত করবে, অর্থাৎ তাকে লার্নিং আউটকাম দেবে। এবার আসি আমরা শিখনের বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনায়। শিখনের যে তত্ত্বগুলো, সেখানে আমরা মূলত মূল তত্ত্বগুলোকে আমরা দুটি পর্যায়ে ভাগ করতে পারি। একটি হচ্ছে কি সংযোগমূলক তত্ত্ব বা আচরণমূলক তত্ত্ব, এবং আরেকটি হচ্ছে সমগ্রতাবাদ বা প্রজ্ঞামূলক তত্ত্ব। আমরা এই যে মূল দুটি তত্ত্ব বললাম, সংযোগমূলক তত্ত্ব এবং সমগ্রতাবাদের তত্ত্ব, এখানে সংযোগমূলক তত্ত্বে আমরা থর্নডাইককে পাই, থর্নডাইকের প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব পাই। তারপরে আমরা পাই এতে আমরা অনুবর্তন পাই, যেখানে আমাদের স্কিনার এবং প্যাভলভ রয়েছেন। আর ওদিকে সমগ্রতাবাদে আমরা পাচ্ছি কাকে? গেস্টাল্টকে পাচ্ছি। আপাতত আমরা এই বিষয়টার মধ্যে সীমাবদ্ধ থাকব। তো
সংযোগ যেটা বললাম, থর্নডাইকের বিষয়টা, প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, যেটা আমি প্রথমে বলছিলাম। তো প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, যেটা প্রচেষ্টা মানে আমরা জানি যে বারবার চেষ্টা করা, আর ভুল 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 করি আমরা প্রত্যেকেই জানি যে আমরা কাজ করতে গেলে ভুল করি, যেটা আমি কিছুক্ষণ আগে সাইকেল চালানোর কথা বলেছিলাম। সাইকেল চালানোর ক্ষেত্রে আমরা কি দেখছি, আমরা বারবার পড়ে যাচ্ছি, উঠছি, আবার সাইকেল চালাচ্ছি, আবার পড়ছি, এই করতে করতে এই প্রচেষ্টার মধ্য দিয়ে একটা সময় কিন্তু আমরা সঠিকভাবে সাইকেলটা চালাতে শিখে যাই। তার মানে কি, আমরা প্রচেষ্টা এবং ভুল সংশোধনের মধ্য দিয়েই আমরা সাইকেল চালানোর কাজটাকে, মানে এই শিখনটাকে আমরা আয়ত্তকরণ করি। তো এই থর্নডাইকের যে সংযোজনবাদ, এখানে এই সংযোজনবাদের ক্ষেত্রে আর কি সংযোজন, এই সংযোজন বিষয়টা কিসের, কি কি সংযোগের কথা, সংযোজন অর্থাৎ সংযোগের কথা বলা হচ্ছে। এখানে মূলত বলা হয় যে উদ্দীপক এবং প্রতিক্রিয়া, এই দুটির মধ্যে সংযোগ স্থাপন, এটাই হচ্ছে সংযোজনবাদ। আবার বলছি, সংযোজনটা কি কির মধ্যে হবে না, উদ্দীপক এবং প্রতিক্রিয়া, এই দুটির মধ্যে সংযোগ স্থাপন বা সংযোজন হচ্ছে সংযোজনবাদ। এর মধ্য দিয়েই কিন্তু থর্নডাইকের মতে যে শিখন প্রক্রিয়া সম্পন্ন হয়। থর্নডাইকের শিখনের সূত্রকে 3টি সূত্রে ভাগ করা যায়। প্রথমত কি, প্রস্তুতি সম্বন্ধীয় সূত্র। প্রস্তুতি সম্বন্ধীয় সূত্র 1। 2 হচ্ছে কি, ফল লাভের সূত্র। আর 3 হচ্ছে অনুশীলনের সূত্র। তো এই প্রস্তুতির সূত্র কি, প্রস্তুতির সূত্র বলতে বলা হচ্ছে যে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য শিক্ষার্থীর দৈহিক, মানসিক ও স্নায়বিক প্রস্তুতি থাকা দরকার। তাহলে প্রস্তুতির সূত্র কি, প্রস্তুতির সূত্র বলতে বলা হচ্ছে যে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য শিক্ষার্থীর মধ্যে দৈহিক, মানসিক ও স্নায়বিক প্রস্তুতি থাকার প্রয়োজন। এরপর আসছি ফলভোগের সূত্রে বা ফল লাভের সূত্রে। ফল লাভের সূত্র কি বলছে, ফলভোগ বা ফল লাভের সূত্র, ল অফ এফেক্ট, এটা কিনা উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগের ফল যদি শিক্ষার্থীর কাছে তৃপ্তিদায়ক হয়, মানে শিক্ষার্থীর পছন্দ হয়, সন্তোষজনক হয়, তবেই সংযোগটি শক্তিশালী হবে, তবেই তাদের বন্ধন দৃঢ় হবে। উল্টো দিকে যদি এই সংযোগের ফল, মানে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সংযোগের ফল কোনো কারণে বিরক্তিকর হয়, তবে কিন্তু এই যে সংযোগটি শিথিল হয়ে পড়বে, অর্থাৎ বন্ধন দুর্বল হবে। শিক্ষাক্ষেত্রে সাধারণত দেখা যায় এই শিক্ষণীয় বিষয়কে এমনভাবে আমরা উপস্থাপন করি যাতে বিষয় এবং শিখনের ফল দুই শিক্ষার্থীর কাছে তৃপ্তিদায়ক হয়। এই কাজটা কিন্তু আমরা এই থর্নডাইকের ফল লাভের সূত্র দিয়েই করি। আমরা খেয়াল রাখি ক্লাসে যে শিক্ষা পদ্ধতি যেন যান্ত্রিক না হয়। থর্নডাইকের এই পদ্ধতিটা বলছে যেন শিক্ষা পদ্ধতি যান্ত্রিক না হয়, পাঠ্যক্রমকে সহজ থেকে ক্রমাগত কঠিন সাজাতে হবে। মানে ক্রমের ক্ষেত্রে কি হবে, সহজ থেকে কঠিন ক্রম অনুসারে বিন্যস্ত করতে হবে এবং দীর্ঘ পাঠকে ছোট 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 ভাগ করে করে উপস্থাপিত করতে হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষণীয় বিষয়ের মধ্যে যেন কোনোভাবেই একঘেয়েমি না আসে, এই বিষয়ের মধ্যে বৈচিত্র্য আনতে হবে। এবং ধরুন একটা বাচ্চা, সে টানা কাজ করছে এবং সঠিক কাজ করছে, ভালো কাজ করছে, তাকে যদি আমরা উৎসাহিত না করি, তাকে যদি আমরা প্রশংসা না করি তাহলে একটা সময়ের পর সে তো বিরক্ত হয়ে যাবে, যে বাবা এত করছি, এত সুন্দর করে পড়ছি, টিচাররা তো আমাকে কিছু বলছে না। তার জন্য মাঝে মাঝে তার প্রশংসা করতে হবে, প্রশংসার মধ্য দিয়ে শিক্ষার্থীকে উৎসাহিত করতে হবে। মানে তাদের ফিডব্যাককে, তাদের কাজটাকে আমাদের ফিডব্যাক দিতে হবে, ফিডব্যাক দিয়ে তাদের উৎসাহিত করতে হবে এবং শিক্ষার্থীর আন্তরিক প্রচেষ্টাকে পুরস্কৃত করতে হবে। এখানে পুরস্কার মানে এই যে আমরা ক্লাস বলি বাহ খুব ভালো হয়েছে, এটা হচ্ছে তার ক্ষেত্রে পুরস্কার। এবার আসি আমরা অনুশীলনের সূত্রে। অনুশীলনের সূত্র কি, অনুশীলন মানে বারবার চেষ্টা করা। এই অনুশীলন আমরা কি করব, মানে
জানি আমরা প্রত্যেকেই একটা কঠিন অঙ্ককে বা একটা কঠিন পড়াকে আমরা যখন শিখতে যাই তখন কি করি, বারবার সেটা অভ্যাসের মধ্য দিয়েই তো আমরা তার কাঙ্ক্ষিত সামর্থ্য অর্জন করি। সেটাই বলা হচ্ছে এখানে অনুশীলনের সূত্র, এবং এই অনুশীলনের সূত্রকে আবার দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ব্যবহারের সূত্র আর একটা হচ্ছে অব্যবহারের সূত্র। যখন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন তৈরি হয় তখন বাকি অন্য সমস্ত কিছু যদি অপরিবর্তিত থাকে, মানে অন্য সমস্ত উপাদানগুলি যদি অপরিবর্তিত থাকে, তাহলে কিন্তু বন্ধনটি শক্তিশালী হয়। তার মানে কি, এই উদ্দীপক এবং প্রতিক্রিয়া এদের দুজনের মধ্যে সে ভুল যদি করে থাকে কোনো কাজ, তাকে যদি তার সেই ভুলটা সংশোধন করে দেওয়া হয়, সেই সংশোধনটা যদি উদ্দীপক এবং প্রতিক্রিয়ার এই যে বন্ধন তৈরি করবে সেটা যদি রিইনফোর্সমেন্টের মাধ্যমে, মানে তার প্রশংসা করে যদি তাকে উদ্দীপিত করা হয়, তাহলে তাদের মধ্যে এই বন্ধনটা দৃঢ় হবে। এবং যদি বাকি সব ক্লাসের বাকি সমস্ত কিছু যদি অপরিবর্তিত থাকে, তাহলে তাদের এই বন্ধনটা আরো শক্তিশালী হবে। আর অব্যবহারের সূত্র কি, যখন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন বেশ কিছুদিন ধরে করা না হবে, মানে দীর্ঘ সময়ের গ্যাপ পড়ে যাবে, কোনো একটা কাজ করতে গিয়ে একটা অনেক দিন আগে একটা অঙ্ক করেছি, কঠিন অঙ্ক, সেটা আবার দীর্ঘকাল পরে যদি অভ্যেস মানে আবার নতুন করে করা হয়, তখন অটোমেটিক্যালি আমরা দেখি যে ক্লাসের ছাত্ররা সেটা ভুলে যায় অনেক ক্ষেত্রে। তার মানে কি, অনুশীলন কমে গেছে। এটা অব্যবহারের সূত্র। এবার একটু দেখে নিই যে বিদ্যালয়ে আমরা যে বিভিন্ন কাজগুলো করি সেক্ষেত্রে আমরা কি কি মধ্যে এগুলো প্রয়োগ করি। আমি প্রথমেই যে বিষয়গুলো বললাম একটু আগেই, যখন এটা বললাম ওই ফলভোগের সূত্র, সেই একই জিনিস এই ব্যবহার অব্যবহারের সূত্রের ক্ষেত্রেও হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে শ্রেণীকক্ষে পাঠদানকালে আমরা অজানা থেকে জানা নীতির দিকে যাব। কোনো সমস্যা যখন উপস্থাপন করব, তখন তার শিক্ষার্থীর যে অতীত অভিজ্ঞতা তার সঙ্গে আমাদেরকে সংযোগ স্থাপন করতে হবে। এটা হচ্ছে সংযোজনবাদ। থর্নডাইক সম্বন্ধে আর কয়েকটি কথা বলছি। থর্নডাইক হচ্ছেন পাজল বক্স আছে না, পাজল বক্সের প্রবর্তক ছিলেন থর্নডাইক। থর্নডাইক তার যে পরীক্ষাগুলো তিনি করেছিলেন সেগুলো তিনি কুকুর, বিড়াল এবং বানরের উপর পরীক্ষা করেছিলেন। এরপর আমরা আসি প্যাভলভ। প্যাভলভ কে ছিলেন? রাশিয়ান শারীরতত্ত্ববিদ আইভেন প্যাভলভ। প্যাভলভে আসার আগে একটু তার যে অনুবর্তন তত্ত্বটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমি তত্ত্বে যাওয়ার আগে একটা উদাহরণ আপনাদের দিই। আমরা যারা ট্রেনে যাতায়াত করি, আমাদের হকারদের বিভিন্ন অ্যানাউন্সমেন্টের অভিজ্ঞতা প্রত্যেকের রয়েছে। একটু ট্রেনের কামরায় সবাই চলে যান। মনে করুন তো, যখন বেশ গরম চপ কোনো একজন হকার বলতে বলতে আসেন যে গরম চপ বা ঝালমুড়ি, আমরা হয়তো হকারটাকে তখনও দেখতে পাচ্ছি না, হকারটা দূরে আছে, কিন্তু তার কথাগুলো আমাদের কানে আসছে। এই কথাগুলো যখন কানে আসে, যারা আমরা চপ যা ঝালমুড়ি খেতে ভালোবাসি, তাদের খেয়াল করে দেখবেন আমাদের কিন্তু লালারস খরিত হয়। অ্যাকচুয়ালি যখন খেয়াল করবেন যে যখন আমরা গন্ধটা পাই, ধরুন তেলে মানে ভাজা হচ্ছে, চপ ভাজা হচ্ছে বা ঝালমুড়ির গন্ধে মুখে জল আসবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা যখন হকারের ওই এটা শুনি আর কি, হকার যখন চিৎকার করে বলে, অ্যানাউন্স করে, আমরা খেয়াল করে দেখবেন যে অ্যানাউন্সের সঙ্গে সঙ্গে আমরা মনে মনে ওর গন্ধটা পাই এবং স্বাদটা অনুভব করি। এটা হয়। এই প্রক্রিয়াটা কিন্তু এটা প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে হয়, এবং এটা কিন্তু আমাদের খুব সহজাত একটা প্রক্রিয়া। এই প্রতিক্রিয়াগুলো সহজাত। এবং এই যে প্রতিক্রিয়া এবং উদ্দীপক, এখানে উদ্দীপক কোনগুলো বলবো, যে এই যে খাবারের গন্ধটা, চপের গন্ধটা বা ঝালমুড়ির যে গন্ধটা, এইটা একটা উদ্দীপক, এবং হকারের ওই চিৎকারটা, এটা আর একটা উদ্দীপক। এর মধ্যে গন্ধটা হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রথম উদ্দীপক, মানে এটা একটা বিশেষ উদ্দীপক। আর এইটা কিন্তু মানে স্বাভাবিক উদ্দীপক, বিশেষ বলবো না, এটাকে স্বাভাবিক উদ্দীপক বলবো। আর এই যে হকারের যে চিৎকারটা, এটাকে আমরা কৃত্রিম উদ্দীপক বলতে পারি বা বিশেষ উদ্দীপক বলতে পারি।
আর লালাক্ষরণটা আমাদের, এইটা কিন্তু আমাদের প্রতিক্রিয়া। এটা সমস্ত প্রাণীর মধ্যেই ঘটে। এই বিষয়টাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে এই যে বলতে পারি কি, যে এই যে স্বাভাবিক উদ্দীপকের স্বাভাবিক প্রতিক্রিয়ার সঙ্গে ওই নিরপেক্ষ উদ্দীপক, মানে হচ্ছে ওই যে হকারের যে চিৎকারটা, এই উদ্দীপকের সংযোগ স্থাপিত হয়ে যায়। মনোবিদ লিভার বলেছেন, স্বাভাবিক উদ্দীপক ছাড়া অন্য কোনো উদ্দীপক বস্তু বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটানোর প্রতিক্রিয়াই হচ্ছে অনুবর্তন। তো এই অনুবর্তন প্রক্রিয়া দু ধরনের হতে পারে: প্রাচীন অনুবর্তন বা নিষ্ক্রিয় অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং, এবং সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন। এই যে প্রাচীন অনুবর্তন বা নিষ্ক্রিয় অনুবর্তনের কথা বললাম, এই প্রাচীন অনুবর্তন বা নিষ্ক্রিয় অনুবর্তনটাই করেছিলেন কে? না, আইভান প্যাভলভ। এই আইভান প্যাভলভ কে ছিলেন? আইভান প্যাভলভ ছিলেন একজন রাশিয়ার শারীরতত্ত্ববিদ। তিনি 1904 খ্রিস্টাব্দে প্রাচীন অনুবর্তন তত্ত্ব আবিষ্কার করে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। তাহলে প্যাভলভ কোথাকার মানুষ ছিলেন? রাশিয়ার মানুষ ছিলেন। তিনি কি ছিলেন? তিনি একজন শারীরতত্ত্ববিদ ছিলেন এবং তিনি 1904 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন চিকিৎসা শাস্ত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্ব আবিষ্কার করে। এই যে প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব, এই অনুবর্তন তত্ত্বের তিনি বলেছেন যে আমাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগ শিখনই এই অনুবর্তন তত্ত্বের মধ্য দিয়েই ঘটে এবং অনেক ক্ষেত্রেই আমাদের এই প্রতিক্রিয়াগুলো অর্জিত বা শিক্ষাপ্রসূত হয় না। স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে বা ঠিক আগে যদি একটি কৃত্রিম উদ্দীপক বারবার উপস্থাপিত হয়, তবে কিন্তু ওই স্বাভাবিক উদ্দীপকটি কৃত্রিম উদ্দীপকের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তখন স্বাভাবিক উদ্দীপক ছাড়াই ওই কৃত্রিম উদ্দীপক স্বাভাবিক প্রতিক্রিয়াটি ঘটাতে সমর্থ হয়। প্যাভলভ কি করেছিলেন, কিভাবে পরীক্ষা করেছিলেন? তিনি একটি কুকুরের ওপর এই পরীক্ষাটি করেছিলেন। কুকুরের লালাক্ষরণ সম্পর্কিত পরীক্ষা হচ্ছে এক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য একটি পরীক্ষা। তাহলে প্যাভলভ কিসের ওপর তার প্রাচীন অনুবর্তন প্রক্রিয়াটি পরীক্ষা করেছিলেন? তিনি একটি ক্ষুধার্ত কুকুরের লালাক্ষরণের উপর এই পরীক্ষাটি করেছিলেন। তার পরীক্ষায় খাদ্যবস্তু ছিল উদ্দীপক এবং প্যারোটিড গ্রন্থি থেকে যে লালাক্ষরণ হয়, সেই লালাক্ষরণটি ছিল তার স্বাভাবিক প্রতিক্রিয়া। আমরা পরীক্ষাটা একটু দেখে নিই। প্যাভলভ খাদ্যের পরিমাণের সঙ্গে লালাক্ষরণের পরিমাণের সম্পর্ক নির্মাণের চেষ্টা করেছিলেন। তিনি কি করেছিলেন? তিনি লালাক্ষরণ পরিমাপের ব্যবস্থা করেছিলেন। কুকুরের লালাক্ষরণ পরিমাপের ব্যবস্থা করেছিলেন ওই পরীক্ষাটি চলাকালীন। প্যাভলভ তাঁর পরীক্ষাগারে কুকুরের চোয়ালের নিচে এমনভাবে একটা নল লাগিয়ে দিয়েছিলেন যে মুখে লালার নিঃসরণ হলেই তা ওই নলের মধ্য দিয়ে একটি বোতলে জমা হতো। প্যাভলভ প্রথমে কুকুরটাকে এক টুকরো খাবার দিয়েছিলেন। খাবারটা দেওয়ার পরে তিনি কি দেখলেন কতটা লালা বোতলে জমা হচ্ছে। তারপর প্রতিবার খাবার দেওয়ার আগে তিনি একটি ঘণ্টার ধ্বনি বাজাতে থাকলেন, ঘণ্টার ধ্বনি করতে থাকলেন। প্রথমে তিনি ঘণ্টার ধ্বনিটা করলেন, তারপরে তিনি খাবারটি দিলেন কুকুরকে। কয়েকবার এরকম করার পরে তিনি দেখলেন ঘণ্টার ধ্বনি শোনার পরেই বোতলে লালা জমা হচ্ছে। খেয়াল করুন, প্যাভলভ কিন্তু খাবার দেননি তখনও, শুধুমাত্র ঘণ্টার ধ্বনিটি বাজিয়েছেন।
ঘন্টার ধ্বনি করেছেন। এই ঘন্টার ধ্বনিটি শোনার পরেই বোতলে লালা জমা হচ্ছে, খাবার না দিলেও হচ্ছে। অর্থাৎ কিনা স্বাভাবিক নিয়মে ঘন্টা শুনে লালা নিঃসরণ হওয়ার তো কথা নয়। এই যে আমি একটু আগে বলেছিলাম না যে হকারের চিৎকারটা শুনলেই আমরা যেন গন্ধটা অনুভব করি, আমরা যেন স্বাদটা অনুভব করি চপ বা ঝালমুড়ির, সেই জিনিসটাই হয়েছে এখানে কুকুরের ক্ষেত্রেও সেম জিনিস। কুকুর ওই ঘন্টার ধ্বনিটা যখনই শুনতে পেয়েছে, ঘন্টার ধ্বনির সঙ্গে সঙ্গে তার লালা নিঃসরণ হয়েছে। সে কিন্তু খাবার পায়নি তখনও। তার মানে স্বাভাবিক খাদ্যের সঙ্গে যুক্ত হওয়ার মানে এই যে ঘন্টার ধ্বনিটা তো স্বাভাবিক খাদ্যের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল, যে খাদ্য আসছে ঘন্টার ধ্বনির সঙ্গে সঙ্গে। এই যুক্ত হওয়ার ফলে এটা একটা উদ্দীপকে পরিণত হয়েছে, কৃত্রিম উদ্দীপক, এবং যার ফলে খাদ্য গ্রহণজনিত প্রতিক্রিয়া সৃষ্টির ক্ষমতা অর্জিত হয়েছে কুকুরটির মধ্যে। আবার বলছি, কুকুরটাকে প্রথমে প্যাভলভ কি করেছিলেন? প্রথমে কুকুরটাকে এক টুকরো খাবার দিয়েছিলেন। খাবার দিতে কুকুরের লালা বোতলে জমা হয়েছিল, এরকম তাকে অভ্যেস করানো হলো। তারপর খাবার দেওয়ার আগে প্যাভলভ কি করলেন? একটি ঘন্টার ধ্বনি করলেন। ঘন্টার ধ্বনি করে তিনি খাবার দিলেন। বারবার যখন এটা করলেন, তখন কুকুর ঘন্টার ধ্বনি শুনলো এবং মনে করলো খাবার আসছে। খাবার আসার আগেই বোতলে তার লালা জমা হচ্ছে, খাবার না দিলেও তার লালা জমা হয়ে যাচ্ছে। অর্থাৎ স্বাভাবিক নিয়মে ঘন্টা শুনে লালা নিঃসরণ প্রতিক্রিয়া হওয়ার কথা নয়, কিন্তু ওই যে তার ব্রেনে সেট হয়ে গেছে যে ঘন্টা শুনলেই খাবার আসবে, ঘন্টার ধ্বনি হলেই খাবার আসবে, যার জন্য তার লালা বের হচ্ছে। প্যাভলভ বলছেন এই প্রক্রিয়াটা হলো অনুবর্তন প্রক্রিয়া, কন্ডিশনিং। আর অনুবর্তনের ফলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তা হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া, কন্ডিশন রেসপন্স। কুকুরটা আগে ঘন্টার ধ্বনি শুনে, মানে খাবার যখন যত আগে আর কি, মানে এই খাবার এবং ঘন্টার ধ্বনির এই সংযোগ স্থাপনের আগে কুকুরটা যখন ঘন্টার ধ্বনি শুনতো, এমনি যখন ঘন্টার ধ্বনি কোথাও শুনতো, তার কিন্তু লালারস বেরোতো না, তার মানে তার কোনো বিশেষ প্রতিক্রিয়া হতো না। কিন্তু এই খাবারের সঙ্গে ঘন্টা সংযুক্ত হওয়ার ফলে তার লালা নিঃসরণ করতে সে শিখে গেছে। প্যাভলভের মতে বিশেষ উদ্দীপকের সঙ্গে একটি প্রতিক্রিয়া যুক্ত করে নতুন নতুন প্রতিক্রিয়া করার নাম হলো শিখন। অর্থাৎ শিখন হচ্ছে একটি অনুবর্তন প্রক্রিয়া মাত্র। এবার এই যে প্যাভলভের যে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া, এই অনুবর্তন প্রক্রিয়ার সঙ্গে আমাদের শিখন, মানে আমাদের ক্লাসের শিখনের কি কি আমরা সংযোগ স্থাপন করতে পারি? আমরা যখন শিক্ষার্থীকে বানান শেখাই, নামতা শেখাই, হাতের লেখা শেখাই, অর্থাৎ এই যে যান্ত্রিক পুনরাবৃত্তিমূলক শিখন, এইগুলোর ক্ষেত্রে প্যাভলভের এই অনুবর্তন ভীষণভাবে কার্যকরী। তাহলে আরেকবার প্যাভলভের অনুবর্তনটার নাম কি আমরা শুনে নিই। প্যাভলভের এই অনুবর্তন হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব, থিওরি অফ ক্লাসিক্যাল কন্ডিশনিং। এখানে তিনি একটি কুকুরের ওপর পরীক্ষা করেছিলেন এবং কুকুরের পরীক্ষাতে আমরা কি দেখি যে কুকুরের লালারস নিঃসরণ হয়েছে, এবং সেখানে স্বাভাবিক উদ্দীপক ছিল কি খাদ্য, এবং কৃত্রিম উদ্দীপক বা বিশেষ উদ্দীপক ছিল কি ঘন্টার ধ্বনি, এবং কুকুরের লালারস নিঃসরণ হচ্ছে তার স্বাভাবিক প্রতিক্রিয়া। এবার আসি আমরা বিএফ স্কিনারের ক্ষেত্রে। বিএফ স্কিনার তিনি কি বলেছিলেন? তার অনুবর্তনটা সক্রিয় অনুবর্তন, অপারেন্ট কন্ডিশনিং থিওরি। স্কিনারের অনুবর্তনটা কি? অপারেন্ট কন্ডিশনিং থিওরি, সক্রিয় অনুবর্তন তত্ত্ব। স্কিনার ছিলেন আমেরিকার মনোবিজ্ঞানী।
স্কিনার কোথাকার বিজ্ঞানী ছিলেন? আমেরিকান মনোবিজ্ঞানী। স্কিনার তার এই অপারেন্ট কন্ডিশনিং পরীক্ষা করার জন্য নিজস্ব যন্ত্র এবং পদ্ধতি ব্যবহার করেন। স্কিনার বক্স, তিনি এক্ষেত্রে কি ব্যবহার করেন? স্কিনার মানে একটা বক্সের ব্যবহার করেছিলেন, যার নাম আমরা বলছি স্কিনার বক্স। তিনি প্রথমে ইঁদুরের ওপর পরীক্ষা করেন, তারপর পায়রা এবং অন্যান্য প্রাণীর উপরও পরীক্ষা করেন। তাহলে তিনি কি কির ওপর পরীক্ষা করেন? তিনি ইঁদুর, পায়রা এবং অন্যান্য প্রাণীর উপর পরীক্ষা করেন। স্কিনার তার পরীক্ষার সময় যে বাক্সটা ব্যবহার করছিলেন তার নাম কি বলা হচ্ছে? স্কিনার বক্স হিসেবে সেই বাক্সটা পরিচিত হয়েছে। তিনি কি করেছিলেন? তার ওই স্কিনার বক্সের মধ্যে, তার ওই বিশেষ বাক্সের মধ্যে একটি ইঁদুরকে ছেড়ে দিয়েছিলেন। ইঁদুরটাকে ছেড়ে দিলে দেখা গেল কি, ইঁদুরটা বাক্সের মধ্যে স্বচ্ছন্দে ঘোরাফেরা করছে। ইঁদুরটা কি করছে? বাক্সের মধ্যে স্বচ্ছন্দে ঘোরাফেরা করছে। বাক্সে এমন একটা ব্যবস্থা করা আছে যে ইঁদুরটি যখনই একটি কাঠের লিভারের উপর চাপ দেয় তখনই একদানা গম তার সামনে এসে পড়ে। ইঁদুরটি বাক্সে দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে যখন লিভারে চাপ দেয় তখন তার সামনে একদানা গম এসে উপস্থিত হয়। এই যে গমটা তার সামনে, এই যে চাপ দিল লিভারে এবং গমটা তার সামনে উপস্থিত হলো, এইটা হচ্ছে তার কাছে পুরস্কার। এরপর এই যে ইঁদুরটা শিখে গেল তো যে লিভারে চাপ পড়লেই সে গম পাচ্ছে, তাই সে এরপরে যতবার লিভারে চাপ দেয় ততবারই তার কাছে গম এসে পৌঁছয়, অর্থাৎ ইঁদুরটি পুরস্কৃত হয়। বারবার এরকম হতে হতে ইঁদুরটা ঘন ঘন লিভারে চাপ দেওয়ার উৎসাহ বাড়ালো এবং এর ফলে সে সরাসরি খাদ্য পাওয়ার কৌশলটি শিখে ফেলল। তার মানে কি, বারবার প্রচেষ্টার মধ্য দিয়ে সে সঠিক বিষয়টা, সঠিক কৌশলটা সে শিখে গেল। এরপর তিনি পায়রা এবং মুরগি এদের ক্ষেত্রে একই রকম ভাবে পরীক্ষা করেছিলেন। পায়রার পরীক্ষাটা আমরা একটু দেখে নিতে পারি। আমরা সবাই জানি কি যে পাখিদের স্বভাব হচ্ছে কি, যে কোনো জিনিস ঠোঁট দিয়ে ঠোক্কর মারা। পায়রার বাক্সটিতে পাশাপাশি একটি সাদা ও একটা কালো গোল দাগ ছিল। যদি কখনো পায়রাটা সাদা দাগের উপর ঠোকরায় তাহলে কি হচ্ছে না, একটা গমের দানা বেরিয়ে এসেছিল। আর কালো দাগটিকে ঠোকরালে সে হালকা একটা কারেন্টের শক, মানে বিদ্যুতের শক পাচ্ছিল। স্কিনার এই পায়রাটাকে বাক্সের মধ্যে ছেড়ে দিয়ে দেখলেন কি যে যখনই পায়রাটা উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ করে সাদা অথবা কালো দাগটির উপর ঠোকরাচ্ছে, সেখানে যখনই দেখছে যে সাদা দাগ থেকে গমের দানা পড়ছে আর কালো দাগ থেকে শক খাওয়ার ঘটনা ঘটছে, তখন এই পায়রা কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে কালো দাগ এড়িয়ে চলতে থাকলো এবং সাদা দাগের উপর বারবার ঠোকরানোর প্রবণতাটা তার বাড়তে থাকলো। এরপরে স্কিনার কি করলেন, সাদা দাগ আর কালো দাগের অবস্থান পাল্টে দিলেন এবং ক্রমাগতই আচমকা পাল্টাতে থাকলেন, মানে বারবার পাল্টাচ্ছেন। কিন্তু মজার বিষয়ে দেখা গেল যে পায়রাটা যে অবস্থানেই সাদা দাগটা থাকুক আর কালো দাগটা থাকুক, সে বারবার সাদা দাগেরই ওপর ঠোকরাতে শুরু করলো, কালো দাগ সে এড়িয়ে চলতে শুরু করলো। তার মানে কি, পায়রাটা তার শিখন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বুঝে গেছে যে কালো দাগ মানে বৈদ্যুতিক শক আর সাদা দাগ মানে পুরস্কার, গমের দানা। তার মানে পুরস্কার এবং শাস্তির অভিজ্ঞতার মাধ্যমেই পায়রাটা সাদা এবং কালো রঙের পার্থক্য করতে শিখে গেল। এই পরীক্ষা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি না, যদি আমরা কোনো উদ্দীপকের প্রতিক্রিয়া হিসেবে কোনো বিশেষ একটা আচরণ করি এবং তার ফল যদি আমার পছন্দ মতো, মানে আমাদের সন্তোষজনক হয়, তবে সেই আচরণটি বারবার করার প্রবণতা তৈরি হয়
এবং বারবার করতে করতে সেটি একটা সময় স্থায়ী আচরণে পরিণত হয়। ঠিক যেমন করে পায়রাটা কিন্তু আর কালো দাগে ঠোকরাচ্ছিল না, তা স্থায়ী আচরণে পরিণত হয়েছিল। শিক্ষার্থীদের ক্ষেত্রেও ঠিক একই জিনিস ঘটে। এবং উল্টো পিঠে যখন কোনো আচরণের ফল তার কষ্টদায়ক হয়, যন্ত্রণাদায়ক হয়, তখন আমরা সেটা এড়িয়ে চলি। ঠিক যেভাবে ওই বিদ্যুতের শক কালো দাগটাকে সে এড়িয়ে চলেছিল, বিদ্যুতের শক পাচ্ছিল বলে কালো দাগটাকে সে এড়িয়ে চলছিল। বিদ্যালয়েও দেখবেন শিক্ষার্থীরা যখন দেখা যায় যে কোনো একটা কাজ করে সে প্রশংসা পায়, তখন সে সেই কাজটা বারবার করে। আর যেটা করে সে কোনোভাবে তিরস্কৃত হয়, তাকে বলা হয় কিছু, তার যে কাজটা ঠিক হয়নি তাকে সেটা বুঝিয়ে দেওয়া হয়, তখন সে আস্তে আস্তে করে বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু সেই বিষয়টাকে এড়িয়ে চলে, কারণ সেটা তার কাছে শাস্তি বা তিরস্কার। তবে স্কিনার কিন্তু এই পুরস্কার বা শাস্তি এই শব্দগুলো কোথাও ব্যবহার করেননি। তিনি এই বিশেষ আচরণকে বারবার যে আচরণটা মানে পুরস্কার, যে আচরণটা আমাদের বারবার করতে প্রণোদিত করে, তাকে তিনি বলেছিলেন প্রবলক, রিইনফোর্সার। আর এইভাবে রিইনফোর্সারের মধ্য দিয়ে যখন কোনো আচরণ স্থায়ী আচরণে পরিণত হয়, এই প্রক্রিয়াটাকে তিনি বলেছেন রিইনফোর্সমেন্ট, প্রবলন। প্রবলক, রিইনফোর্সার, প্রবলন, রিইনফোর্সমেন্ট। তাহলে আমরা স্কিনারের থেকে কি শিখলাম? যে শিখন হচ্ছে কোনো একটি প্রবলকের সাহায্যে নতুন কোনো আচরণকে আয়ত্ত করার প্রক্রিয়া। শিখন কি? কোনো একটি প্রবলকের সাহায্যে নতুন কোনো আচরণকে আয়ত্ত করার প্রক্রিয়া। কোনো প্রতিক্রিয়া করার পর তার ফল অনুযায়ী যদি ওই আচরণটি বারবার করার প্রবণতা দেখা যায়, তবে সেই প্রক্রিয়াটাকে আমরা প্রবলন বা রিইনফোর্সমেন্ট বলতে পারি। আমরা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পঠন পাঠনের ক্ষেত্রে এই নীতিটাকে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, তাহলে সহজেই ছাত্রছাত্রীদের আচরণ পরিবর্তন করতে পারবো, ছাত্রছাত্রীদের অবাঞ্ছিত আচরণ দূর করতে পারবো এবং শিক্ষার্থীদেরকে নতুন আচরণ শেখাতে পারবো। একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটা শিক্ষার্থীকে, মানে একটা ক্লাসের শিক্ষার্থীদেরকে আপনি একটা শব্দ শেখাতে চাইছেন। ধরুন শেখাতে চাইছি আমরা এখানে আমরা ইঁদুর, একটু আগে ইঁদুরের এটা পরীক্ষা করলাম। ধরুন র্যাট শব্দটার অর্থ হচ্ছে ইঁদুর, এটা আমরা শেখাতে চাইছি। তাহলে আমরা যদি প্রথমে তাকে বলি যে ইঁদুর শব্দটির অর্থ হচ্ছে ইংলিশ কি? র্যাট। এবং তাকে বলার সময় যদি বলি RAT, র্যাট মানে ইঁদুর, তাহলে এইটা যদি তাকে আমরা বারবার তার কানে ঢুকিয়ে দিতে পারি, সে যদি একবার শিখে যায় র্যাট মানে ইঁদুর, তাহলে সে 3টে নতুন আচরণ শিখবে। কি? এক হচ্ছে ইঁদুরের ইংরাজি র্যাটের বাংলা অর্থ ইঁদুর, এবং RAT, ইঁদুর, এই র্যাটের বানানটা কি? RAT। সে তাহলে লিখতে পারবে, বলতে পারবে, এবং মানে বাংলার সঙ্গে ইংরাজির সামঞ্জস্য বিধান করতে পারবে। আমাদের এই বিভিন্ন এই যে মনোবিদদের এই থিওরিগুলো আমরা শ্রেণীকক্ষে শিখনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। স্কিনারের আমরা একটু আগে যেমন বলেছিলাম যে প্যাভলভের ক্ষেত্রেও আমরা যান্ত্রিক শিখন শিখি, ঠিক একইভাবে স্কিনারের ক্ষেত্রেও কিন্তু যান্ত্রিক শিখন, তার ক্ষেত্রে তার কথা মানে স্কিনারের মত অনুসারে শিখন প্রক্রিয়াটি একটি যান্ত্রিক শিখন। তাহলে আমরা দুরকম অনুবর্তন জানলাম। এক হচ্ছে প্রাচীন অনুবর্তন বা ক্লাসিক্যাল কন্ডিশনিং, যেখানে আমরা পেলাম আইভান প্যাভলভ,
আইভান প্যাভলভ হচ্ছেন প্রবর্তক, এবং আমরা দ্বিতীয়টি শিখলাম অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন, যার প্রবর্তক হলেন স্কিনার। এবার আমরা আসবো আমাদের পরবর্তী অংশে সমগ্রতাবাদ বা প্রজ্ঞামূলক তত্ত্ব। সমগ্রতাবাদ বা প্রজ্ঞামূলক তত্ত্বে আমরা আজকে গেস্টাল্ট তত্ত্ব শিখব। প্রথমে আমরা জানি যে এই সমগ্রতাবাদ এই বিষয়টা কি। সমগ্রতাবাদ আমরা একটা কোনো বড় বিষয় যখন শেখার চেষ্টা করি তখন তাকে ছোট ছোট, প্রথমে কি হয়, ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া হয়। ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে আমরা তাকে শিখি, পুরোটা আয়ত্ত করি। একটা বড় কবিতাকে আমরা যখন মুখস্থ করার চেষ্টা করি, প্রথমে তো আমরা ক্লাসে কি করি, ছোট ছোট অংশে ভাগ করে দিই, তার স্তবক অনুসারে ভাগ করে দিই, প্রথম স্তবক, দ্বিতীয় স্তবক, তৃতীয় স্তবক, এইভাবে করতে করতে সে কি করে যে গোটাটা শিখে নিতে পারে, গোটা কবিতাটা মুখস্থ করে নিতে পারে। তো এই যে এই বিষয়টা, এই যে সমগ্রতাবাদের বিষয়টি, এখানে গেস্টাল্ট হচ্ছে একটি গেস্টাল্ট তত্ত্বের বিষয়টি বলি। গেস্টাল্ট হচ্ছে একটি জার্মান শব্দ, যার অর্থ কি, যার অর্থ হচ্ছে অবয়ব, আকৃতি বা ছাঁদ। গেস্টাল্ট মতবাদের প্রবক্তা হচ্ছেন KKW, কাফকা, কোহলার আর ওয়ার্দিমার। কাফকা, কোহলার আর ওয়ার্দিমার, যাদের স্কুলটাকে বলা হয় KKW স্কুল, গেস্টাল্ট স্কুল অফ সাইকোলজি। গেস্টাল্ট স্কুল অফ সাইকোলজি। এই যে লেসন প্ল্যান আমরা করি না, একক পদ্ধতি, গেস্টাল্ট পদ্ধতি অনুসরণ করেই কিন্তু লেসন প্ল্যানের উদ্ভাবন হয়েছিল। আমরা উলফগ্যাং কোহলারের কথায় আসি। কোহলার মুরগির ওপর পরীক্ষা করেছিলেন। তিনি অনেক বেশ কিছু জিনিসের ওপরই পরীক্ষা করেছিলেন। মুরগি, শিম্পাঞ্জি, সুলতান নামক একটা শিম্পাঞ্জিকে নিয়ে পরীক্ষা করেছিলেন। তো আমরা প্রথমে মুরগির পরীক্ষাটা একটু দেখে নিই। কোহলার কি করেছিলেন, দুটি একই আকারের কাঠের বাক্স নিয়েছিলেন। সেই কাঠের বাক্সের একটি সাদা রঙের কাগজ দ্বারা আটকানো ছিল, মানে মোড়া ছিল, আর একটা বাক্স ছিল কি ধূসর রঙের কাগজ দিয়ে মোড়া। তো এই যে দুটি একই আকারের কাঠের বাক্সকে একটা তারের জালের সামনে তিনি রেখে দিয়েছিলেন এবং তার উপর কিছু খাবার ছিটিয়ে দিয়েছিলেন। তারের জালের যে পাশে বাক্স দুটিকে রাখা হয়েছিল তার ঠিক উল্টো দিকে তিনি কয়েকটা মুরগি ছেড়ে দিয়েছিলেন। মুরগিগুলি যখন বাক্সটির কাছে যায় তখন তার জালির মধ্য দিয়ে মুখ ঢুকিয়ে খাওয়ার চেষ্টা করে। ধূসর কাগজ লাগানো যে এটাতে, বাক্সটাতে, সেখানে মুখ ঢোকালে খাবার খেতে পাচ্ছিল। কিন্তু সাদা কাগজ লাগানো বাক্সের কাছে যখন তিনি যাচ্ছিলেন, মুরগিগুলো যখন যাচ্ছিল, তখন তিনি কি করছিলেন, কোহলার কি করছিলেন না, বাক্সটাকে খাবারটাকে সরিয়ে দিচ্ছিলেন। তার মানে কি, যখন মুরগিগুলো ধূসর বাক্সের কাছে যাচ্ছে তখন মুরগিগুলো খাবার পাচ্ছে, কিন্তু যখন সাদা বাক্সের কাছে যাচ্ছে মুরগিগুলো খাবার পাচ্ছে না। এই পরীক্ষাটা করতে করতে তিনি হঠাৎ বাক্সগুলোকে ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে দিয়ে দেখা গেল যে মুরগি কিন্তু বারবার ঘুরিয়ে দেওয়ার পরেও মুরগি কিন্তু সেই ধূসর বাক্সের দিকেই যাচ্ছে। মোটামুটি ভাবে বলা যায় যে তিনি প্রায় 400 থেকে 600 বার এই পরীক্ষাটার পুনরাবৃত্তি করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও কোহলার দেখলেন মুরগিরা ধূসর বাক্স থেকেই খাদ্য গ্রহণ করতে শিখে গেছে। যখন এই সাদা এবং ধূসর বাক্সের পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেল তখন তিনি সাদা বাক্সটা সরিয়ে দিয়ে তিনি কি করলেন, বাক্স দুটোকে কালো কাগজে মুড়ে দিলেন। যে দুটো কালো কাগজের মধ্যে একটির রং খুব ঘন কালো ছিল
আরেকটির রং তুলনায় একটু কম কালো ছিল। কিন্তু ওই আগের ধূসর এবং সাদা বাক্সের পরীক্ষা থেকে শিখন যেটুকু হয়েছে মুরগির, সেই শিখন থেকে মুরগি এক্ষেত্রে কি করলো না, যে বাক্সটা বেশি কালো সেই বাক্সের দিকেই মুরগিগুলো, বেশিরভাগ মুরগিগুলো যেতে থাকলো। এই পরীক্ষাটা থেকে প্রমাণ হলো যে মুরগির মতো অল্প বুদ্ধি সম্পন্ন প্রাণীরাও কিন্তু শিখন পরিস্থিতিতে বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে এবং সম্পর্কগুলো খুঁজে নিয়ে তারা সামগ্রিকভাবেই প্রতিক্রিয়া করে। আর শেষে আসছি কোহলারের শিম্পাঞ্জির পরীক্ষায়। কোহলার সুলতান নামের একটি শিম্পাঞ্জিকে নিয়ে পরীক্ষা করেছিলেন। তিনি সুলতানকে কি করেছিলেন, একটা খাঁচায় বন্দি করে দিয়েছিলেন। খাঁচায় বন্দি করে বাইরে কিছু কলা রেখেছেন। কলাগুলোকে এমন দূরত্বে রাখা হয়েছিল যে খাঁচার মধ্য থেকে হাত বাড়ালে কলা দুটির নাগাল পাওয়া যাচ্ছিল না। খাঁচার মধ্যে দুটো বাঁশের টুকরো রাখা হয়েছিল। পৃথকভাবে একটা একটা বাঁশের টুকরো দিয়ে কলা পাড়া যাচ্ছিল না। তারপর হঠাৎ করে যখন কি করলেন, কোহলার কি করলেন, ওই সময় নিজের হাতের ওপর একটা হাতকে স্থাপন করলেন। ওইটা দেখার পরে সুলতান হঠাৎ করে উঠে একটা লাঠির ভেতরে আরেকটা লাঠিকে লাগিয়ে কলাটা পেড়ে নিল। তার মানে সে কিন্তু ওই ইঙ্গিতটা ধরতে পেরেছিল। এটাকে বলা হচ্ছে অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সে শিখলো যে দুটো লাঠির মধ্যে সংযোগ স্থাপন করে পেড়ে নেওয়া যায়, কলা পাড়া যায়। এরপর কোহলার কি করলেন, এই লাঠিগুলো সরিয়ে তিনি কি করলেন, দুটো বাক্স রাখলেন। দুটো বাক্স, একবার সুলতান একটা বাক্সের ওপর উঠে কলা পাড়ার চেষ্টা করছে, পারছে না। আবার আরেকটা বাক্সের ওপর দিয়ে কলা পাড়ার চেষ্টা করছে, পারছে না। তখন একই রকম ভাবে কোহলার কি করলেন, একটা হাতের উপর আরেকটা হাত স্থাপন করলেন। সুলতান ইঙ্গিত বুঝে নিল। সুলতান কি করলো, একটা বাক্সের উপর আরেকটা বাক্সকে দাঁড় করিয়ে দিল, দাঁড় করিয়ে দিয়ে কলাটা পেড়ে নিল। তার মানে দেখুন যে সুলতান শিম্পাঞ্জি সে কিন্তু এই ইঙ্গিতটা বুঝে নিল এবং সে সংযোগ স্থাপনের মধ্য দিয়ে তার সমস্যাটার সমাধান করে নিল। এই যে সমস্যা সমাধান, সমন্বয় স্থাপনের মধ্য দিয়ে সমস্যার সমাধান, এইটাকে বলা হচ্ছে অন্তর্দৃষ্টি। আজ তাহলে আমরা কি কি পড়লাম? আজকে আমরা প্রথমে আমরা শিখন কি সেই বিষয়টুকু জানলাম, তারপর শিখনের উদ্দেশ্য, বৈশিষ্ট্যগুলো জেনেছি এবং শিখনের বিভিন্ন তত্ত্ব, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব শিখেছি এবং পরবর্তী ক্ষেত্রে অনুবর্তনে প্রাচীন অনুবর্তন, প্যাভলভের অনুবর্তন দেখলাম। এরপর সক্রিয় অনুবর্তন পেলাম স্কিনারের এবং শেষে আমরা গেস্টাল্ট মতবাদ পেলাম কোহলারের, কাপকা, কোহলার এবং ওয়ার্দিমারের। আজ এই পর্যন্ত। পরের পর্ব আগামী দিনে হবে। আজকে যেটুকু আলোচনা হলো তার শর্ট নোটস উক্তা এডুকেশনে পেয়ে যাবেন। সবাইকে শুভরাত্রি, নমস্কার।